সবাইকে আমার শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা সব জানাচ্ছি। আমার কথা শুনেই বুঝতে পাচ্ছেন যে আমার কণ্ঠে সেরকম শক্তি নেই। আসলে কি হয়েছে, এখানে এসে লোকে বলে যে কোনো জায়গা থেকে ভাঙা মন নিয়ে বাড়ি গেলাম, এরকম কথা বলে না, উইথ আ ব্রোকেন হার্ট, ভাঙা মন নিয়ে বাড়ি গেলাম। আমি যে এবারে যে বাড়ি যাব সেটা হচ্ছে একটা পূর্ণ মন নিয়ে আর ভাঙা গলা নিয়ে। গলাটা ভাঙবে কিন্তু মনটা পুরোপুরি তেজি করে নিয়ে কালকে হয়তো আবার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে যাব কথাটা কি ঠিক বলা হলো? আমার তো মনে হচ্ছে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। আমাকে যখন এলাম, কয়েকজন সাংবাদিক আমার সঙ্গে যোগাযোগ করলেন, বললেন যে আপনি তো দেশ বিভাগের পরে এই তো প্রথম বাংলাদেশে এলেন, তা আপনার কীরকম লাগছে? আমি বললাম, ওই আমি বিদেশে এসেছি নাকি, কীরকম আবার লাগবে? আমি তো আমার দেশেই আছি, আমার দেশেই তো আছি আমি। কেউ একসময় তাদের স্বার্থে বিভাজন করেছিল, ঠিক আছে, তার একটা রাজনৈতিক সত্তা হয়েছে, একটা রাষ্ট্রিক সত্তা হয়েছে, তাই বলে মানে আমেরিকা যাওয়া আর বাংলাদেশ যাওয়া আমি কিছুতেই এক করব না। বাংলাদেশে যখন আসব তখন আমি আমার নিজের দেশেই আছি, এই কথাই আমি চিরকাল মনে রাখব। এবং এখানে যখন এসেছি, এমন ভালোবাসা, এমন আদর, এমন শ্রদ্ধা পেয়েছি। আমি যেখানে থাকি সেখানেও অত পেয়েছি বলে আমি মনে করি না। আমি কালকে এক জায়গায় গান করছিলাম, সেখানে দেখে যে আমার গানের সঙ্গে সমস্ত শ্রোতা একসঙ্গে গান গেয়ে উঠছে। এই ব্যাপার কিন্তু আমাদের কলকাতাতে খুবই কম হয়, খুবই কম হয়। আমি এরকম উৎসাহ আর আমার প্রতি এরকম ভালোবাসা দেখতে পাবো আমি কোনোদিন ভাবিনি। কেউ কিছু একটা করেছিল, সেই জন্য আমার একটা অভিমান হচ্ছিল, সে আগে বাদ দিন সেসব কথা, সেখানে আমি অনেকদিন আসিনি। এখন মনে হচ্ছে যে যখন গলাটা আরও তেজি ছিল তখন কেন এলাম না? এটা তো আমারই বাড়ি, আমারই দেশ, আমারই পরিচিত, আমার আপন মানুষে ভরা এই জায়গায় আমার অনেক আগেই আসা উচিত ছিল। তবু যে আমি আসতে পেরেছি, আপনাদের স্নেহে, আপনাদের শ্রদ্ধায়, আপনাদের ভালোবাসায় ধন্য হতে পেরেছি, সেটা আমি বলবো যে আমার জীবনটা সার্থক হলো। আমি এখানে যেরকম একটি 62.5 ইঞ্চি একটা ছোটোখাটো লোকের জন্যে যে এরকম একটি জনসমুদ্র আমার সামনে দেখতে পাবো আমি কল্পনাও করতে পারিনি। এরকম আমি দেখেছিলাম কখনো কোনো শ্রমিক আন্দোলনের পরে, হয়তো তাদের বিজয় উৎসবে গেছি, তখন কখনো এরকম মানুষ দেখেছি। এটা দেখার পরে সত্যি আমি বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছি যে প্রায় সারা মাঠ ভরে গেছে। একজন বলছেন খুলনা থেকে এসছেন, আরও কেউ আরও দূর থেকে এসছেন আমার গান শুনবার জন্যে, আমার কথা শুনবার জন্যে। আমার কল্পনারও অতীত ছিল, এইটুকুই বলতে পারি, আর কি বলবো। আমি ভাঙা গলায় একটু ঠিকঠাক করবার চেষ্টা করেছিলাম, মেরামত করবার। খুব যে একটা মেরামত হয়েছে তা নয়, তবু চেষ্টা করব আপনাদের সামনে এই গলা দিয়েই গান গাইবার। আসলে ব্যাপারটা এইরকম, ধরুন আপনার খুব প্রিয় মানুষ
আপনার সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, তাহলে আপনি কি বলবেন? ছি ছি, এই লোকটি কীরকম বিশ্রী ভঙ্গিতে হাঁটছে দেখো তো, এইরকম করে সোজাসুজি পা না ফেলে। আমরা কি কখনো বলি? আমরা বলি না। আমরা বলি, কিরে ওরকম খুঁড়িয়ে হাঁটছিস কেন? কোথাও লেগেছে নাকি? পড়ে টড়ে গিয়েছিলি? ডাক্তার দেখা। আমার গান আজকে খুঁড়িয়ে হাঁটবে। এটা কোনো বিশ্রী চলন ভঙ্গি দেখাবার জন্যে নয়। সে আহত হয়েছে কোনো কারণে, বারবার তাকে বহু দূর যেতে হয়েছে, সে ক্লান্ত হয়েছে, কোথাও হোঁচট খেয়েছে, সেই জন্যে সে একটু খুঁড়িয়ে হাঁটবে। আপনারা যেমন আপনাদের বন্ধুকে বলেন যে তাড়াতাড়ি সেরে ওঠ, আবার তো ঠিক মতন চলতে হবে, কয়েকদিন ছুটি নে বরং। আপনারা আমাদের তাই বলুন। আমরা তো ভালোবাসেন আমাকে, আমার খুঁড়ি চলা গানকে আপনারা গ্রহণ করুন আপনাদের ভালোবাসা দিয়ে, এইটুকু বলতে পারি। এইটুকু যদি আপনারা না করেন তাহলে তো সত্যি কথা, এটা তো একজন প্রফেশনাল সিঙ্গার কখনো এই গলা নিয়ে গান করবেন না। কেন করবেন? শুধু তার বদনাম হয়ে যাবে, তাই না? আমার বদনাম হলো তো কি হলো? এত মানুষ এসছেন আমাকে দেখতে, আমার গান শুনতে, আমি তাদের সামনে দুটো কথা বলতে পারলাম বাড়ি চলে যাওয়ার আগে, যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যাওয়ার আগে। এটা তো আমার কাছে একটা অবিস্মরণীয় মুহূর্ত। এই ভালোবাসার সমুদ্র দেখলাম, যার অন্ত নেই, যার সীমা নেই, এরকম একটা ভালোবাসার সমুদ্রের সামনে দাঁড়াবার একটা সুযোগ তো আমার হলো। আপনারা ভালো গান শুনতে পারলেন না, কি করবো এখন? আমার কিন্তু বিরাট যা পাবার আমি কিন্তু পেয়ে গেলাম, এইটুকুই। আমি প্রথমে আমার গান গাইব, সেটি হচ্ছে যারা তাদের সারা জীবন মানুষের উপকারের জন্যে, মানুষের কষ্ট লাঘবের জন্যে, মানুষের হয়ে সংগ্রামের জন্যে অতিবাহিত করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্যে আমার প্রথম গান। খুব যদি অসুবিধে না হয়, খুব অসুবিধে না হলে এই গানটা যতক্ষণ চলবে আপনারা একটু উঠে দাঁড়ান, সে সমস্ত মানুষের প্রতিটা শ্রদ্ধা জানান আমাদের সবার সঙ্গে। জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে অনেক ফারাক আছে ভাই রে। সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে অনেক ফারাক আছে ভাই রে। সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। রক্তচোষার উস্কানিতে, জনতার দুশ্মনীতে, রক্তচোষার উস্কানিতে, জনতার দুশ্মনীতে সারা জনম গেলে কেটে, মরণ যদি আসে ওরে সেই মরণের ভার দেখে ভাই পাখির পালক হাসে রে। সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। জীবন উৎসর্গ করে সব হারা জনতার তরে, মরণ যদি হয়, জীবন উৎসর্গ করে সব হারা জনতার তরে,
মরণ যদি হয়, ওরে তাহার ভারে হার মানে ওই পাহাড় হিমালয়ের, সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই, তবু মরণে মরণে অনেক ফারাক আছে ভাই রে, সব মরণ নয় সমান, সব মরণ নয় সমান। আমার এই মাঠের সামনেই একটু অদূরেই এখানে কিছু মানুষের সংস্কৃতির প্রসারের চেষ্টা করতে গিয়ে শহীদ হয়েছেন। সেখানে শ্রদ্ধা জানিয়ে এসেছি। সেখানে একটি স্মারক তৈরি হচ্ছে এবং সামনেই একটি মঞ্চ হচ্ছে, এটা আমি দেখলাম। সেই নৃশংস ঘটনার সাক্ষী রতন বসু মজুমদার, যিনি হয়তো তার প্রাণ হারাতে পারতেন, ওরকম নৃশংস যে হত্যার চেষ্টা, তার শিকার হতে পারতেন। এই আর যশোর তো আমাদের, আমি বলবো মধুময় যশোর, শ্রী মধুসূদনের স্মৃতি বিজড়িত যশোর। সেখানে আমার যাওয়া হয়তো এবারে হবে না। এই জায়গাটাকে আমি বিদেশ বলবো, কোন দুঃখে, কেন বলবো? আমার মা গো, তোর চোখে কেন জলের ধারায়, আমার মা গো, তোর চোখে কেন জলের ধারা, দুশ্মনের রুখিতে তোর এক পুত্র দিল প্রাণ, মা দুশ্মনের রুখিতে তোর এক পুত্র দিল প্রাণ। দেখ আজ তোরে মা বলে ডাকে, আজ তোরে মা বলে ডাকে হাজার সন্তান, আমার মা গো। কে বলে তুই সন্তান হারায়, আমার মা গো, কে বলে তুই সন্তান হারায়, আমার মা, আমার মা গো। তোর চোখে কেন জলের ধারা, ধন্য বীর মাতা বীর পুত্র গর্বিণী, আমার মা, আমার মা, আমার মা। সাহসী সন্তানদের শক্তি স্বরূপিণী, আমার মা। দলে দলে আমরা মা তোর আশিস নিয়ে মাথে, সংগ্রাম করিব হিংস্র দানবের সাথে, আমার মা গো। আঁখি মুছে উঠে দাঁড়ায়, আমার মা গো। আঁখি মুছে উঠে দাঁড়ায়, আমার মা।
আমার মা গো, তোর চোখে কেন জলের ধারা? অন্ধ্রের প্রয়াত বিপ্লবী কবি চেরাবান্ডা রাজুর তেলুগু কবিতা, তাকে বাংলায় নিয়ে এসেছেন আমাদের শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ। সেই শঙ্খ ঘোষের কবিতাকে গান করে আপনাদের সামনে রাখছি। কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটি ছেনে যখন ইটের পাঁজা বানাচ্ছি। কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটি ছেনে যখন ইটের পাঁজা বানাচ্ছি। যে ইট দিয়ে তৈরি হবে তোমাদের ওই ঘর, খিদে ঢুকে বইছি যখন শস্যে বুক ভর। কি আমাদের জাত আর ধর্মই বাকি। আসলে সব মনে আছে, যদি ভুলে যাই সেখানে বার করে রাখছি। 68 বছর বয়স হয়েছে তো, এবার যেন আর হাওয়ায় না উড়ে যায়। কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটি ছেনে যখন ইটের পাঁজা বানাচ্ছি। কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটি ছেনে যখন ইটের পাঁজা বানাচ্ছি। যে ইট দিয়ে তৈরি হবে তোমাদের ওই ঘর, খিদে ঢুকে বইছে যখন শস্যে বুক ভর। কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটির তলা খুঁড়ে যখন কয়লা ওঠাচ্ছি। কি আমাদের জাত আর ধর্মই বাকি, মাটির তলা খুঁড়ে যখন কয়লা ওঠাচ্ছি। কাশতে কাশতে জীবন যায়, শরীর হয় ক্ষয়, গরম ভাপে হাঁপড় যেন চলে অন্ত্রময়। কি আমাদের জাত আর ধর্মই বাকি, ভেজা জমির ওপর যখন লাঙল চালাচ্ছি। কি আমাদের জাত আর ধর্মই বাকি, ভেজা জমির ওপর যখন লাঙল চালাচ্ছি। কণা মাত্র খাবার যখন পাই না খেতে নিজে, পাথর দিয়ে মূর্তি বানাই কড়া রোদের নিচে। কি আমাদের জাত আর ধর্মই বাকি, ফুলের ডালা যখন তোমার সামনে সাজাচ্ছি। কি আমাদের জাত আর ধর্মই বাকি, ফুলের ডালা যখন তোমার সামনে সাজাচ্ছি। তোমাদের জন্যে যখন কাগজ বানালাম, তার উপরে লিখবে বলে রাম রাম রাম। কি আমাদের জাত আর ধর্মই বাকি, জুতোর জন্যে কত জীবের মুন্ডু খসাচ্ছি। কি আমাদের জাত আর ধর্মই বাকি, জুতোর জন্যে কত জীবের মুন্ডু খসাচ্ছি। রাঁধবে খাবে বলে বানাই থালা বাটি গ্লাস, নিজের জন্যে পাইনে যখন সামান্য এক গ্রাস।
কি আমাদের জাত আর ধর্মই বাকি, চুল কামিয়ে দিচ্ছি যখন হবে সন্ন্যাসী। কি আমাদের জাত আর ধর্মই বাকি, চুল কামিয়ে দিচ্ছি যখন হবে সন্ন্যাসী। ধুচ্ছি যখন ওই তোমাদের কাপড় জামার কাদা, ফিরিয়ে দিতে হবে বলে জুঁইয়ের মতো সাদা। না 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 না, তোমাদের ওই ধাপ্পা বাপু চলবে না তো আর। উই খেয়েছে কুড়ে তোমার মনোবলের সারে, থুবড়ে পড়া হদ্দ বুড়ো ওই তোমাদের রথ, নড়তে চড়তে পারে না আর টুকরো এবং গত। টুকরো থেকে টুকরো আরো করতে যদি চাও, ভাবো যদি ভিন্ন করে দেবে সবার জাত। টুকরো থেকে টুকরো আরো করতে যদি চাও, ভাবো যদি ভিন্ন করে দেবে সবার জাত। তোমাদের যে দিন ঘনালো ভাবো সেই কথাও, তোমাদের যে দিন ঘনালো ভাবো সেই কথাও। ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত। আপনারা যারা আমার সঙ্গে একমত, যাদের মনে হচ্ছে ঘাম ঝরিয়ে এক হয়ে আমাদের হাত মেলাতে হবে, যারা আমাদের মধ্যে নানা রকমের কৃত্রিম বিভাজন তৈরি করে আমাদের ঐক্যকে ব্যাহত করবার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদের ঘাম ঝরিয়ে এক হতে হবে। তারা আমার সঙ্গে একসঙ্গে গান করুন। ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক। এত জনসমুদ্রে এইটুকু কেন শব্দ হবে? ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত, ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত। রতন আমার হাতে যে কাগজটি দিলেন সেটি গানের নয়, সেটি আমার লেখা একটি পদ্যের। এই পদ্যের কথাটা একটু বলি। এটা হচ্ছে আপনারা এবং তোমরা, অনেক বাচ্চারা আছে নিশ্চয়ই, আছে তো? তারা সবাই জানে যে রবীন্দ্রনাথের বীর পুরুষ নামে একটি কবিতা আছে, মনে করো যেন, কি মনে করো যেন, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, সেখানে হঠাৎ এক ডাকাতের দল এলো, এমন সময় হাড়ে রেড়ে রেড়ে, মনে আছে তো? তারপরে সে ছেলে একেবারে এই চেয়ে দেখ আমার তালোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, বলে সে ডাকাতদের হারিয়ে দিল, মাকে রক্ষা করলো। এরকম এইটার বছর 3-4 আগে এই
কবিতাটির শতবর্ষ পূর্তি হয়েছে এবং বেড স্ট্রিটের একটি থিয়েটার তারা নানা শিশুদের নিয়ে কাজ করেন, তারা তাদের নিয়ে থিয়েটার করেন, তাদের মধ্যে পথের শিশুরাও আছেন, তাদের নিয়ে তারা কাজ করেন। তারা এই বীর পুরুষ কবিতার 100 বছর পূর্তি উদযাপন করেছিল। এই উপলক্ষেও তারা একটা পত্রিকা বার করেছিল, সেখানে অনেক লোকের লেখা ছিল, অনেক লোক, আসল কবিতাটা তো ছিলই, তারপরে অনেক কবি এই বীর পুরুষের কথা ভেবে তারা তাদের চিন্তা সেই কবিতাতে লিখেছিলেন। তো সেখানে আমার মনে আছে মল্লিকা সেনগুপ্ত, যিনি মানে নারী আন্দোলনের একজন পুরোধা সাহিত্যের ক্ষেত্রে, তিনি লিখেছিলেন যে এবার খোকা যদি ডাকাত আসে তাহলে তুই একা লড়বি না, আমি তোর মা, আমিও তোর সঙ্গে লড়বো, আমিও তোর সঙ্গে ডাকাতদের সঙ্গে লড়বো। তো আমি যেটা লিখেছিলাম সেটা রতন আমার হাতে দিয়ে দিলেন সেটা পড়বার জন্যে। আমি এই উপলক্ষে একটা পদ্য লিখেছিলাম, সেই পদ্যটার নাম হচ্ছে দাঁড়া খবরদার। সেটা একটু পড়ি। কিছু কিছু ডাকাত আছে যাদের চেনা খুবই সোজা, হাতে লাঠি, ঝাঁকড়া চুলো, জবা ফুলটি কানে গোঁজা, হরে রে হাঁক পাড়ে আর কথায় কথায় লাফিয়ে ওঠে, কখনো বা ঘোড়ায় চড়ে, কখনো রণ পায়ে ছোটে। এখন ডাকাত অনেক রকম, ঘুরছে তারা নানান বেশে, কাউকে দেখে ভয় লাগে আর কেউ কথা কয় হেসে হেসে। লুটতরাজ আর প্রাণে মারা এসব কাজ তো সবার জানা। আর এক রকম ডাকাত দলের লক্ষ্য তোমার মগজখানা, লক্ষ্য তোমার চিন্তা যুক্তি, তোমার স্বপ্ন ভালোবাসা, সব কিছু চায় করতে লোপাট এমন ডাকাত সর্বনাশা। বলছে তারা কথা শোনো, শুধু নিজের কথাই ভাবো, ভাগ করে নয় ভোগ করে নাও। ভাবছো তুমি কোথায় যাব, ভাবছো যখন এই তো ভালো, আমিও ওদের মতোই হলাম। বলবে তারা সে কি কথা, তুই তো এখন কেনা গোলাম, যা বলবো তাই করতে হবে, মনই তো নেই, চিন্তা নেই, হাতের সুতোর টানে পুতুল, নাচবি কেমন ভিনটা ধেই। ভাবতে পারো, বুঝতে পারো, জ্বালতে পারো জ্ঞানের আলো, নিজেই যাচাই করতে পারো কোনটা মন্দ কোনটা ভালো। তবে কেন চলবে এমন ডাকাতগুলোর আনাগোনা? কোথায় আছো বীর পুরুষ আজ, কোথায় আছো বীরাঙ্গনা, কোথায় ছোট বন্ধুরা সব নতুন যুগের ঘোর সওয়ার? সাহস করে কারা এখন বলবে দাঁড়া খবরদার? আমরা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় 21শে ফেব্রুয়ারি পালন করি, শহীদ দিবস হিসেবেও যেমন পালন করি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও পালন করি। আমি অন্নদা শঙ্কর রায়ের একটি ছড়া গেয়ে শোনাচ্ছি। সেই ছড়ার নাম 21শে ফেব্রুয়ারি। সেই ছড়ায় যে সমস্ত চরিত্রেরা আছে তাদের একটু বলে দিই।
এখানে একজন বাদশাহ আছেন, বাদশাহ হুজুর খানজা খান। আপনারা জানেন সেই খানজা খানের নাম খাজা নাজিমউদ্দিন, আর নবাব হুজুর গাঞ্জা খান আপনারা জানেন সেই নবাবের নাম নুরুল আমিন। আর আছে কিছু নওজোয়ান, সেই নওজোয়ান হচ্ছে রফিক, বরকত, আব্দুল সালাম, আব্দুল জব্বার, তাছাড়া আব্দুল আওয়াল, তারপর আহিউল্লাহ নামে এক রিক্সা চালক, আরও অনেকে ভাষার জন্যে শহীদ হয়েছেন। তার মধ্যে যেমন ছাত্রেরাও ছিলেন, বুদ্ধিজীবীরাও ছিলেন, তার মধ্যে শ্রমজীবী রিক্সা চালক সবাই একসঙ্গে লড়েছিলেন। তারা বলেছিলেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, সেটা তাঁরা সহ্য করেননি, প্রাণ দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছিলেন। তাদের নিয়ে এই পদ্য। হুজুর খানজা খান, নবাব হুজুর গাঞ্জা খান, দুইজনাতে যুক্তি করে জারি করেন এই বিধান। এখন থেকে প্রজারা সব ময়না তোতার হোক সমান। এখন থেকে প্রজারা সব ময়না তোতার হোক সমান। নতুন জবান শিখুক তারা, ভুলুক তাদের নিজ জবান। এখন থেকে প্রজারা সব ময়না তোতার হোক সমান। নতুন জবান শিখুক তারা, ভুলুক তাদের নিজ জবান। মুখের মতো জবাব দিল কয়েক জনা নওজোয়ান, মুখের মতো জবাব দিল কয়েক জনা নওজোয়ান। মানুষ তারা নয় তো পাখি, মানুষ তারা নয় তো পাখি, মানুষ তারা নয় তো পাখি, বলবে না কো নয়া জবান। মানুষ তারা নয় তো পাখি, মানুষ তারা নয় তো পাখি, মানুষ তারা নয় তো পাখি, বলবে না কো নয়া জবান। গুলির মুখে দাঁড়ায় রুখে অকাতরে হারায় যান, গুলির মুখে দাঁড়ায় রুখে অকাতরে হারায় যান। রক্ত রাঙা মাটির পরে ওড়ে তাদের জয় নিশান, রক্ত রাঙা মাটির পরে ওড়ে তাদের জয় নিশান। ওড়ে তাদের জয় নিশান, ওড়ে তাদের জয় নিশান, ওড়ে তাদের জয় নিশান, ওড়ে তাদের জয় নিশান। রক্ত রাঙা মাটির পরে, রক্ত রাঙা মাটির পরে, রক্ত রাঙা মাটির পরে ওড়ে তাদের জয় নিশান। একসঙ্গে ওড়ে তাদের, ওরে শুনুন, সুরটা শুনুন। ওরে তাদের জয় নিশান, ওরে তাদের জয় নিশান, বলুন। ওরে তাদের জয় নিশান, ওরে তাদের জয় নিশান। রক্ত রাঙা মাটির পারে, রক্ত রাঙা মাটির পারে, রক্ত রাঙা মাটির পারে ওরে তাদের জয় নিশান। রক্ত রাঙা, রক্ত রাঙা ওরে তাদের জয় নিশান, 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 ওরে তাদের জয় নিশান। রক্ত রাঙা মাটির পারে,
ওরে তাদের জয় নিশান, ওরে তাদের জয় নিশান, ওরে তাদের জয় নিশান, ওরে তাদের জয় নিশান। রক্ত রাঙা মাটির পরে, রক্ত রাঙা মাটির পরে, রক্ত রাঙা মাটির পরে, ওরে তাদের জয় নিশান। 1983-তে শাহানগর লাইব্রেরির একটা কক্ষে আমি গেছি এবং এ সময়ের নামে একটা লিটল ম্যাগাজিনের প্রতিষ্ঠা বার্ষিকী এরকম কিছু হবে। তো সেই দিন কবি সমীর রায় তার কিছু কবিতা পড়েন, তার মধ্যে একটি কবিতা আমার শুনে খুব ভালো লাগে। তো অনুষ্ঠানের শেষে আমি সমীরদাকে বলি যে আপনার এই কবিতাটা আমি একটু টুকে নেব। তখন উনি বললেন যে আপনি আমার বইটাই নিয়ে নিন বলে বইয়ে প্রতুলকে অভিনন্দন সহ বা এই ধরনের করে সমীর রায় ওই বইটা দিয়েছিলেন এবং বইটা নিয়েই রাত্রিবেলা আমার গবেষণা শুরু হলো যে এই কবিতাটাকে গান করতে হবে। কবিতাটা ছিল এরকম: আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখর খানি, সাবধান বেচো না চোখের মণি। একটা সাবধান বাণী ছিল। আমার মনে হলো যে আমি সাবধান করব না, এই কবিতাটা দিয়ে আমি আবেদন করব, বলবো যে চোখের মণিটাকে বেঁচে দিও না। আমার মনে হয় তাহলে আমি সবার কাছে আরও ভালোভাবে পৌঁছতে পারবো। এমনি করে করে শুরু হলো কবিতার গীতি রূপান্তর। নানা রকম হয়েছিল। এক জায়গায় ছিল ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় বেচতে পারো ঝর্ণা মাসির সোনার গয়না, এরকম লাইন ছিল। আমি বসে আছি, কিছুতেই ওটাকে গান করতে পারছি না। এমন সময় আমাদের বাড়িতে কাজে সহায়তা করতে একটি ছোটো মেয়ে, এই 10-11 বছরের, সামনের ঝোপড়ায় থাকতো। সে খুব ভালো গান করতো। সে বললো, ও মেশো কী করতেছো? ওই যে আমি তো একটা গান বানাচ্ছি কিন্তু পারছি না। এখানে কি হলো? আমি প্রথম 2 লাইন করলাম, বললো এই তো খুব ভালো গান হয়েছে। তখন ওই যে এই জায়গাটা তো পারছি না। ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় বেচতে পারো ঝর্ণা মাসির সোনার গয়না। কি করে গাইবো এটাকে? আচ্ছা, যে ঝর্ণা মাসিকে বললাম যে আপনি একটু বিদায় নিন, আপনাকে বাদ দিতে হবে। ঝর্ণা মাসি চলে গেলেন। তো কী করবো, এত বড় রাখতে পারছি না। তারপরে নমি কিছুক্ষণ গম্ভীর হয়ে তা বললো যে তো ঝর্ণা বা ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা বললেই হয়। ও যে সোনার যে গয়না ও ঠিক লোকে বুঝে নেবে। ভাবো, আমার তখন 41 বছর বয়স, মেয়েটি কৃষক সন্তান, তার বয়স 11। তার কাছে আমি শিখলাম কি করে একটা কবিতার গীতি রূপান্তর করতে হয়। ও আমাকে শেখালো যে কত কথা ইঙ্গিতে বললে পাঠকেরা সেটা ঠিক বুঝে নেয়, সেটা ঠিক বুঝে নেয়। অত বাড়িয়ে কথা বলবার দরকার হয় না। এইটা আমি শিখলাম 11 বছরের একটি কৃষক সন্তানের কাছে। শিখবার সময় সবসময় যে একেবারে পণ্ডিতের কাছে যেতে হয় তা নয়। সাধারণ মানুষের কাছে যে কত কি শিখবার আছে, কত কি যে শিখবার আছে সে কল্পনা করা যায় না। আপনারা MA হতে পারেন, PhD হতে পারেন, সব কিছু হতে পারেন, কিন্তু সাধারণ মানুষের কাছে যখন যাবেন, শিক্ষার্থীর মতন যাবেন, তাদের কাছে শিখবেন। তারা তাদের পরিশ্রমে, তাদের নানা রকম কাজের মধ্য দিয়ে যে অভিজ্ঞতা
অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো আমাদের নেই। আমাদের অনেক কিছু নেবার আছে, দেবারও আছে। দেবারও যেমন আছে, নেবার আছে। আমাদের অনেকের ধারণা ওরা তো অশিক্ষিত, আমাদের কাজ হচ্ছে ওদের শিক্ষা দেওয়া। ওসব ভাববেন না। শিক্ষা অবশ্যই দেবেন, স্বাক্ষর করবেন, আবার ওদের কাছ থেকে শিক্ষা নেবেনও। এই কথাটা বলে রাখছি। মানে এটা আমার একেবারে জীবনের অভিজ্ঞতা লব্ধ কথা। সাধারণ মানুষের কাছে বহু রাষ্ট্রনায়ক এই কথা বলেছেন, মানুষের কাছে যান, মানুষের কাছ থেকে শিখুন। তারপরে আপনারা যা শিখেছেন তার সঙ্গে সেটাকে আরও ঋদ্ধ করে, আরও সমৃদ্ধ করে আবার সাধারণ মানুষের কাছে সেটা নিয়ে যান। বলবেন দেখুন তো এটা কীরকম হয়েছে। তখন তারা বলতেই পারে হ্যাঁ হ্যাঁ এটা তো আরও ভালো হয়েছে। তখন তারা সেটা গ্রহণ করবে। কিন্তু শুধু দেওয়া নয়, শুধু জ্ঞান দান নয়, জ্ঞান গ্রহণ করতে হবে তাদের কাছে। সাধারণ মানুষের কাছে নম্র হয়ে যান, বিনম্র হয়ে যান। তাদের কাছে আপনাদের দয়া করবার কথা নয়, তাদের প্রতি আপনার দায় আছে। অন্তস্থয়ে আকার নয়, দয়াকার অন্তস্থয়, দায় দায়। আমাদের দায় আছে তাদের কাছে। তাদের আমরা শিখতে দিইনি, তাদের জন্য যা খরচ করার কথা সেগুলো আমাদের জন্য খরচ করা হয়, তাই আমরা শিক্ষিত হই। তারা পিছিয়ে পড়া নয়, পিছিয়ে রাখা। তারা হচ্ছে পিছিয়ে রাখা মানুষ, পিছিয়ে পড়া মানুষ নয়। তাদের অনুকম্পা করবেন না, তাদের শ্রদ্ধা করুন, তাদের কাছে শিখুন, তাদের কাছে শিখুন, সব কিছু শিখুন। তাদের কাছে শিখুন ধান কীরকম হয়। অনেক অনেক কৃষি বিজ্ঞানী তাদের কাছ থেকে শিখতে পারেন। অনেক কৃষি বিজ্ঞানী অশিক্ষা দিয়ে আমাদের বহু ধান নষ্ট করে দিয়েছেন। বিদেশের ধান, বিদেশের গবেষণালব্ধ ধান যাতে এখানে ফলে, তাই দিয়ে তাদের ব্যবসা চলে। সেসব চলছে কিন্তু সারা বিশ্ব জুড়ে। অনেক কথা বলে ফেললাম, এইবারে আমি গানটা গাই। গানটা গাইবার সময় আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যখনই কলকাতায় যেতাম তখন সবাই জিজ্ঞেস করতো প্রতুলদা বাখরখানি মানে কি? বাখরখানি মানে না বুঝিয়ে দিতে হতো। এখানে আপনাদের বুঝিয়ে দিতে হয় না। আপনারা এই গান শুনে আবার বাখরখানি আমাদের পাঠিয়েছেন। আপনারা তো বাখরখানি পাঠিয়েছিলেন, আমি বলেছি যে এই বাখরখানি এরকম এরকম হয়, তো আমাদের ওখানে মানে বুঝিয়ে দিতে হয়। এমন হতে পারে কদিন বাদে, এমন হতে পারে কদিন বাদে, হয়তো বছর 10-20 বাদে আমাদের ওখানে কেউ হয়তো জিজ্ঞেস করবে পাটিসাপটা কি? জিজ্ঞেস করতে পারে পাটিসাপটা কাকে বলে, তখন আবার পাটিসাপটা মানে বুঝিয়ে দিতে হবে। তো এরকম তো চলতেই থাকবে। নতুন জিনিস আসবে, পুরনো জিনিস বিদায় নেবে, কিন্তু তাই বলে কি সবই আমাদের বেচে দিতে হবে? আমাদের যে মানবতা বোধ, আমাদের যে স্বাভিমান, আমাদের যে সংস্কৃতি, আমাদের ভাষা, সবই কি আমরা বেচে দেবো নাকি? কিছু কিছু তো রাখতে হবে। কি রাখতে হবে তার তালিকা কিছু সমীরদা দিয়েছেন। এরকম আরো অনেক কিছু আছে। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখরখানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখরখানি।
বেচো না বন্ধু তোমার চোখের মনি, কলা বেচো কয়লা বেচো, বেচো মটর দানা, কলা বেচো কয়লা বেচো, বেচো মটর দানা, বুকের জ্বালা বুকে জ্বলুক, কান্না বেচো না। আলু বেচো ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা, ঝিঙে বেচো 5 শিকেতে, 1000 টাকায় সোনা, বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচো না। আলু বেচো ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, ঘর দোর বেচো ইচ্ছে হলে করব না কো মানা, ঘর দোর বেচো ইচ্ছে হলে করব না কো মানা, হাতের কলম জনম দুঃখী, হাতের কলম জনম দুঃখী, তাকে বেচো না। আলু বেচো ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি, আলু বেচো ছোলা বেচো। উদীচীর প্রভাতী অনুষ্ঠানে ভোর 6:17 পৌর পার্কে এবার 34 বছরের মতন উদযাপিত হবে উদীচীর। এবারের মে দিবসে তো আপনাদের সঙ্গে থাকতে পারবো না, তাই আজকের মতন মে দিনকে একটু এগিয়ে নিয়ে আসছি। কেন এগিয়ে নিয়ে আসছি তার কারণ হচ্ছে একজন শ্রমিকের কাছে, একজন শ্রমিক দরদির কাছে সব দিনই আমাদের পয়লা মে, তাই না? শুধু পয়লা মেই কি পয়লা মে নাকি? এটা আমি একটা গান লিখেছিলাম। কবে লিখেছিলাম? 1983 সালে। অনেক দিন গাইনি গানটা, দেখি গানটা গাইতে পারি কিনা। অনেক দিন গাইনি। আমার মনে আছে এই গানটা যখন গাইতাম তখন একজন বিখ্যাত গণসঙ্গীত শিল্পী, আপনারা তার নাম শুনেছেন কি? সুরেশ বিশ্বাস। সেই সুরেশ বিশ্বাস বলতেন, এই যে প্রতুলদা একটু দরকার হবে নাকি বলে আমার পাশে চলে আসতেন, বলে হারমোনিয়ামটা ধরতেন, আর
কি যে সুন্দর হারমোনিয়াম বাজাতেন না। এই গানের সঙ্গে সুরেশ দা চলে যাওয়ার পরে এই গান আর গাইতে ইচ্ছে করে না। আমাকে খালি বলতেন কানে কানে, আমাকে একটু ছেড়ে দেবেন, বলে ছেড়ে যেই দিলাম আর যে মাহফুজ খানের মতন হারমোনিয়াম বাজাতে লাগলেন, সে যে কি সুন্দর। একদিন হয়েছিল কি, মানে উনি বাজাচ্ছেন, আমি টুক করে নেমে দর্শকদের মধ্যে চলে গেছি। অনেকক্ষণ বাজাবার পরে দেখেন যে আমি নেই পাশে। কোথায় গেলেন করে উঠলেন। এই গানটা গাইবার সময় সুরেশ দার কথা আমার খুব বেশি করে মনে পড়ছে। সুরেশ দাকে ছাড়া কতদিন পর এই গান গাইছে আপনাদের সামনে। এখন থাকবে শুধু আপনাদের কয়েকজনের, যারা গান করেন তারাও করতে পারেন, একটু তালি দেবেন, কারণ এখানে তো আর কোনো যন্ত্র নেই। আমার হাতেও আবার একটা বই ধরা, যদি ভুলে যাই, বইটা না থাকলে আমি নিজেই তালি দিতে পারতাম। বলো সাথী, বলো সাথী, সব দিনই আমাদের পয়লামি। बोलो साथी, हर रोज हमारा पहला मैं। बोलो साथी, सब दिन আমাদের পয়লামি। बोलो साथी, हर रोज हमारा पहला मैं। बोलो साथी, सब दिन আমাদের পয়লামি। দুনিয়ার মজদুর এক হও, এই ডাক শুনি যেদিন। দুনিয়ার মজদুর এক হও, এই ডাক শুনি যেদিন। সেদিনই মেদিন সাথী, সেদিন মেদিন। বলো সাথী, সব দিনই আমাদের পয়লামি। बोलो साथी, हर रोज हमारा पहला मैं। हा 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 রং হলদে সাদা কালো, মেদিন মানে না জাতি। রং হলদে সাদা কালো, মেদিনের রং লাল, সব মজদুরকে মেলালো। মেদিন মানে না জাতি, রং হলদে সাদা কালো, মেদিনের রং লাল, সব মজদুরকে মেলালো। আর সইব না গোলামি, মজদুর তোলে আওয়াজ, বুলন্দ আওয়াজে কাঁপে দুনিয়ার মুনাফাবাজ। বলো সাথী, সব দিনই আমাদের পয়লামি। বলো সাথী, সব দিনই আমাদের পয়লামি। বলা যাবে? বলো সাথী, সব দিনই আমাদের পয়লামি। बोलो साथी, हर रोज हमारा पहला मैं। हा 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 আজ ভুলি সেই 8 ঘন্টার লড়াই, কি করে আজ ভুলি সেই 8 ঘন্টার লড়াই। লড়াই তো যায়নি থেমে,
পথ চড়াই উতরাই, কি করে আজ ভুলি সেই 8 ঘন্টার লড়াই। লড়াই তো যায়নি থেমে, পথ চড়াই উতরাই, শহীদের খুনে রাঙা এ লাল নিশান ওড়াই। শহীদের খুনে রাঙা এ লাল নিশান ওড়াই, আর ঠিক রেখে নিশানা আগে কদম কদম बढ़ाई। বলো সাথী সব দিনই আমাদের পয়লা মে, বলো সাথী সব দিনই আমাদের পয়লা মে, বলো साथी हर रोज हमारा पहला मई। बोलो साथी सब दिन আমাদের পয়লা মে। দুনিয়ার মজদুর এক হও এই ডাক শুনি যেদিন, দুনিয়ার মজদুর এক হও এই ডাক শুনি যেদিন, সেদিন মেদিন সাথী সেদিন মেদিন। বলো সাথী সব দিন আমাদের পয়লা মে, बोलो साथी हर रोज हमारा पहला मई। बोलो साथी सब दिन আমাদের পয়লা মে। সব গান গাইবার আগে আমি বলে রাখছি, এখানে শ্রোতাদের মধ্যে নানা বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, তাদের অন্য মত রাখার অধিকার আমি একেবারে সশ্রদ্ধ চিত্তে স্বীকার করে নিচ্ছি। এটাই গণতান্ত্রিক চিন্তা। কোনো বিষয়ে আমার একটি মত থাকতে পারে, আরেকজনের অন্য মত থাকতে পারে, সেই অন্য মতটাকে নিশ্চয়ই শুনতে হবে এবং তার সেই অন্য মত রাখার অধিকার স্বীকার করতে হবে। এই কথাটুকু বলেই একটা অনুরোধ এসছে, সেই অনুরোধের গানটি গাইছি, আন্ধার নামে। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। কলকাতাতে 14ই নভেম্বর একটি মহা মিছিল হয়েছিল। সেখানে শাসক দলের নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এগিয়ে এসেছিলেন কলকাতা এবং চারদিকের বাংলার বহু মানুষ। কিভাবে যে এত বড় একটা সমাগম হয়েছিল তা বিশ্বাস করে ওঠা যায় না। সেই 14ই নভেম্বরের আগে 13ই নভেম্বর এই গানটি লেখা হয়েছিল এবং মিছিলের শেষে এই গান গাওয়া হয়েছিল। 10ই নভেম্বর হয়েছিল সেই কলঙ্কিত উদ্ধৃতি চিহ্নের মধ্যে সূর্যোদয়ের দিন, যেদিন বিরোধী যারা ছিলেন তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, খুনও করা হয়েছিল এবং এটা নাকি জায়গা দখল করবার চেষ্টা, কোনো সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি। যখন সমস্ত নৃশংসতার শেষ হলো তখন ঘোষণা করা হলো যে নন্দীগ্রামে সূর্যোদয় হয়েছে। সেই সূর্যোদয়, তথাকথিত সূর্যোদয়ের 4 দিন পরে আমরা সবাই হেঁটেছিলাম। আমরা যারা মনে করেছিলাম এই কাজ
কোনো মানবতাবাদী সরকারের নয়, তার গায়ে যে জামাই পরা থাক না কেন। अंधार नामे अंधार नामे हमार बांगलार नंदी ग्रामे। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। সে নৃশংসতা হয়েছিল দীপাবলির দিন। কোথায় আলো দীপাবলি, কোথায় আলো দীপাবলি, নন্দী গ্রামে নরবলি। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। দানবের দল জুটে ধন মান প্রাণ লুটে। দানবের দল জুটে ধন মান প্রাণ লুটে। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। নন্দী গ্রামে ছিল যারা অন্ন হারা গৃহ হারা। নন্দী গ্রামে ছিল যারা অন্ন হারা গৃহ হারা। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। अंधार नामे अंधार नामे আমার বাংলার নন্দী গ্রামে। अंधार नामे নন্দী গ্রামে তবু সংগ্রাম না থামে। अंधार नामे নন্দী গ্রামে তবু সংগ্রাম না থামে। अंधार नामे নন্দী গ্রামে তবু সংগ্রাম না থামে। ভয় পাশেন ছেলে ভয় পাশেন ছেলে ভয় পাশেন ছেলে ভয় পাশেন ছেলে
কেউটে কিংবা গক্ষুর নয় ও স্বপ্নে হাত হেলে, কেউটে কিংবা গক্ষুর নয় ও স্বপ্নে হাত হেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, কেউটে কিংবা গক্ষুর নয় ও স্বপ্নে হাত হেলে, কেউটে কিংবা গক্ষুর নয় ও স্বপ্নে হাত হেলে, কামড়ে দিলে পা ও সাপ কামড়ে দিলে পা, খুব জ্বর তো 2-4 দিনের ঘা, কামড়ে দিলে পা ও সাপ কামড়ে দিলে পা, খুব জ্বর তো 2-4 দিনের ঘা। আর সাহস করে ছেলে, সাহস করে ছেলে, সাহস করে ছেলে, যদি তুলতে পারিস লাঠি, সাহস করে ছেলে, যদি তুলতে পারিস লাঠি, দেখবি ও সাপ পায়ের কাছে, দেখবি ও সাপ পায়ের কাছে, ঠান্ডা মেরে গুটিয়ে আছে, ঠান্ডা মেরে গুটিয়ে আছে, দিব্যি পরিপাটি, দিব্যি পরিপাটি, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, কেউটে কিংবা গক্ষুর নয় ও স্বপ্নে হাত হেলে, কেউটে কিংবা গক্ষুর নয় ও স্বপ্নে হাত হেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে, ভয় পাশনে ছেলে। পার্থ বন্দ্যোপাধ্যায়ের কবিতা হেলে বলে যে কবিতাটি, তার একটা গীতি রূপান্তর আপনাদের